আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি রিজওয়ানা এলফিস। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা টিপু হত্যায় অজ্ঞাতদের বিরুদ্ধে স্ত্রী ডলির মামলা, পেছনে কার হাত খতিয়ে দেখতে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ইউক্রেন সুরক্ষায় জাতিসংঘে বাংলাদেশ সহ ১৪০টি দেশের ভোট, মানবিক বিবেচনায় এ সমর্থন বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন। পাক সেনাদের হত্যাযজ্ঞের কালরাত আজ, গণহত্যার বিশ্ব স্বীকৃতিও আনবেন প্রধানমন্ত্রী, বলেছেন কাদের। ইতিহাস বিকৃত করেই যাচ্ছে সরকার, অভিযোগ ফখরুলের। রমজান সামনে রেখে বাজারে চরম অস্থিরতা, বিভিন্ন দেশের চেয়ে বাংলাদেশে নিত্যপণ্যের দাম এখনো সহনীয়, দাবি তথ্যমন্ত্রীর। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ৪-৫ দিন আগে মোবাইল ফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছিল আওয়ামী লীগ নেতা জহিদুল ইসলাম টিপুকে। এই তথ্য এজাহারে এনে আসামি অজ্ঞাত উল্লেখ করে শাহজাহানপুর থানায় মামলা করেছেন টিপুর স্ত্রী ওয়ার্ড কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি। পুলিশ বলছে খুনি পেশাদার, শীঘ্রই গ্রেফতার করা হবে। এদিকে এলোপাতাড়ি গুলিতে ওই সময় নিহত সামিয়া আফরান প্রীতির বাবা জামাল উদ্দিন মেয়ে হত্যার বিচার চান আল্লাহর কাছে। বৃহস্পতিবার রাত 10:22 সিসিটিভির ফুটেজে দেখা যায় রাজধানীর আমতলা মসজিদের কাছে খিলগাঁও রেলগেটের সিগন্যালে এসে দাঁড়ায় সাদা রঙের একটি মাইক্রোবাস। মুহূর্তে রাস্তার বিপরীত দিক থেকে আসা হেলমেট পরা এক ব্যক্তি মাইক্রোবাসের সামনে বাম পাশে বসা আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত চলে যায়। ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে টিপুর লাশ বুঝে নেন তার বন্ধু ও স্বজনরা। ঘটনার সময় টিপু ও তার ড্রাইভার ছাড়াও গাড়ির পেছনের সিটে ছিলেন তার দুই বন্ধু মিজানুর রহমান মিরাজ ও আবুল কালাম। মিরাজ জানান, কোনো কিছু বুঝে ওঠার আগেই গুলি ছড়ে হেলমেট পরা এক ব্যক্তি। ওই মুহূর্তে যে অবস্থায় গুলিগুলো হয়েছে আমি তাকে বুঝতেও পারিনি, চিনতেও পারিনি। খালি বৃষ্টির মতো আমি সাউন্ড শুনছি। আমি ওই সময় আমার বন্ধুকে আমি টান দিয়ে ধরছিলাম মাথাটা, যে মাথাটা যেন গুলি না লাগে, এটুকু চেষ্টা করছি আমি। শুক্রবার সকালে আসামি অজ্ঞাত উল্লেখ করে শাহজাহানপুর থানায় হত্যা মামলা করেছেন নিহত টিপুর স্ত্রী ডলি। এজাহারে দলীয় কোন্দল সহ হুমকির কথা উল্লেখ করেছেন তিনি। পুলিশ বলছে খুনি মোটরসাইকেলে এসে গুলি করে মোটরসাইকেলেই চলে যায়। অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা যারা এলোপাতাড়ি গুলি করে তাদেরকে হত্যা করেছে, আমরা তাদেরকে ধরার চেষ্টা করছি। এবং এখানে একটা মেয়েটা ছিল, সেই মেয়েটার এই বর্তমান যে এজাহারটা দেওয়া হয়েছে সেই এজাহারে তার বিষয়টা উল্লেখ আছে। আমরা এটাও তদন্ত করে দেখছি। মোটরসাইকেলে একজন ছিল আর একজন শুট করছে। এদিকে ঢাকা মেডিকেলে মেয়ের লাশ দিতে এসে কান্নায় ভেঙে পড়েন টিপুর সঙ্গে গুলিতে নিহত পথচারী শিক্ষার্থী সামিয়া আফরান প্রীতির বাবা জামাল উদ্দিন। বিচার দেন আল্লাহর কাছে। বিচার কার কাছে? বিচার চাই না, বিচার চাওয়ার দরকার মনে করি না। আমরা এগুলি ঝামেলা পছন্দ করি না, বিচার চাই না। মানুষ মরণশীল জানি, কিন্তু এইভাবে মরণ কোনো বাবা মা আশা করে না। যুবলীগ নেতা রিয়াজুল হক খান মিল্কি হত্যা মামলায় আসামি করা হয়েছিল জাহিদুল ইসলাম টিপুকে। পরে চার্জশিট থেকে বাদ দেওয়া হয় টিপুকে। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। দ্রুত সময়ের মধ্যে খুনিদের গ্রেফতার করা হবে বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। হত্যার পেছনে কারো হাত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। দাবি করেন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। নিজ বাসায় সাংবাদিকদের সাথে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব মন্তব্য করেন। ফুটিয়ে থাক, যেখান থেকেই কলকাঠি নাড়ুক, আমরা তাকে শনাক্ত করে আমরা তার ব্যবস্থা আমরা গ্রহণ করতে পারবো। এবং আমাদের ডিবি, আমাদের র্যাব সবাই কাজ করছে। আমরা মনে করি কেন করেছে কি আমরা খুব শীঘ্রই এটা উদ্ঘাটন করতে পারবো। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা বলছেন, এখনও আমরা মনে করি সমুন্নত আছে। জাতিসংঘে ইউক্রেনের সুরক্ষা ও সহায়তা প্রদান সংক্রান্ত প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ সহ বিশ্বের ১৪০টি দেশ। তবে কোনো চাপে নয়, মানবিক কারণে বাংলাদেশ ভোট দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। বাংলাদেশ যুদ্ধের অংশীদার হবে না জানিয়ে তিনি বলেন, এর প্রভাব বাংলাদেশের ওপরও পড়বে। বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে বেশিরভাগ ভোটই পড়ে ইউক্রেনে মানবিক সহায়তা প্রদান বিষয়ক প্রস্তাবের পক্ষে। বিপক্ষে ভোট দেয় মাত্র 5টি দেশ: রাশিয়া, বেলারুশ, উত্তর কোরিয়া, ইরিত্রিয়া ও সিরিয়া। প্রস্তাবে বাংলাদেশ মস্কোর বিপক্ষে ভোট দিলেও বিরত ছিল ভারত, পাকিস্তান, চীন সহ 38 দেশ। তবে এই প্রস্তাব মানার বাধ্যবাধকতা নেই রাশিয়ার।
অধিবেশনে ইউক্রেনে মানবিক সংকট বিষয়ে আরেকটি প্রস্তাব দেয় রাশিয়া, তবে তা নাকচ করে জাতিসংঘ। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন বলেছেন, মানবিক দিক বিবেচনা করেই বাংলাদেশ জাতিসংঘে প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। চাপ তো আমাদের কাছে অনেক আছে, তবে চাপ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কখনো ভ্রুক্ষেপ করেন। বাংলাদেশের মঙ্গলের জন্য যা যা করার তিনি তাই করেন, কোনো চাপের বশবর্তী হয়ে শেখ হাসিনা কাজ করে না। আমরা হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্সে আমরা সবসময় আপনার সুচ্ছার এবং তারই প্রতিফলন যে হিউম্যানিটেরিয়ান রেজলিউশনে আমরা ভোট দিয়েছি। ইউক্রেনে যুদ্ধ সংক্রান্ত আগের রেজলিউশন একপেশে হয় বাংলাদেশ তখন ভোটদানে বিরত ছিল বলে উল্লেখ করেন তিনি। আগের প্রস্তাবটা খুব একতরফা ছিল এবং সেইখানে মোটামুটিভাবে আপনার রাশিয়াকে শুধু দোষারোপি করা হয়েছে, কিন্তু যুদ্ধ তো এক হাতে হয় না, এক হাতে তালি বাজে না, কিন্তু অন্য পক্ষের নামই আসেনি। তো আমাদের কাছে মনে হয়েছিল যে এটি অত্যন্ত পার্টিজান এবং এইটাতে যুদ্ধ থামবে না। রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে ২৫ মার্চের গণহত্যা নিয়ে আয়োজিত আন্তর্জাতিক সেমিনার শেষে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। আজ ২৫শে মার্চ ভয়াল কালরাত ৭১ সেই সন্ধ্যা থেকে ঘুমন্ত নিরীহ মানুষের উপর হত্যাযজ্ঞে মেতে ওঠে পাকিস্তানি হানাদার বাহিনী। তবে স্বাধীনতার ৫০ বছরেও নারকীয় দিনটির স্বীকৃতি মেলেনি জাতিসংঘ থেকে। এক্ষেত্রে রাষ্ট্রীয় নিষ্ক্রিয়তাকে দায়ী করেছেন ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসির মামুন। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে নিরস্ত্র মানুষের উপর নারকীয় হামলা ও হত্যাযজ্ঞে পাকিস্তানের নীল নকশা প্রস্তুত ছিল আগ থেকেই। ২৫ মার্চ সকাল থেকেই পরিস্থিতি ছিল থমথমে। সেদিন সকালে জুলফিকার আলী ভুট্টো ও ইয়াহিয়া খান গোপন বৈঠক করে এই অঞ্চলের মানুষের উপর সামরিক শক্তি প্রয়োগের সিদ্ধান্ত নেয়। বিকাল থেকে পূর্ব বাংলার আকাশে হেলিকপ্টার টহল দিতে থাকে পাক সেনারা। তখন ঘটনা প্রবাহ বুঝতে বাকি থাকেনি অনেকের। সন্ধ্যায় ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে জড়ো হওয়া নেতাকর্মীদের সর্বোচ্চ ত্যাগের প্রস্তুতি নিতে নির্দেশ দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। রাত ১০টার দিকে সেনাবাহিনীর একটি বড় কনভয় এগোয় শহরের দিকে। পথে ফার্মগেটে কিছুটা প্রতিরোধের মুখে পড়লেও গুলি করতে করতে এগিয়ে যায় পাকিস্তানের সামরিক যান। শুরু করে অপারেশন সার্চলাইট। প্রস্তুতি যে আগে থেকে ছিল তার প্রমাণ তো তারা ১৫ই মার্চের পরে ইয়াহিয়া খান একদিকে আমাদের সঙ্গে সংলাপের কথা বলছেন, আরেকদিকে পাকিস্তান থেকে সেনাবাহিনী আনয়ন করছেন। ঢাকা এয়ারপোর্ট তো তখন প্রতিদিন সেনাবাহিনী সাদা কাপড়ে চলে আসতো। যে কোনো অসভ্য আরবের জন্য যত নৃশংস হওয়া সম্ভব চরম পরাকাষ্ঠা তারা দেখিয়েছে। গণহত্যা জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সভাপতি ও ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসির মামুনের মতে ২৫শে মার্চ কাল রাতে হত্যাযজ্ঞের তীব্রতা বাড়লেও মূলত ১লা মার্চ থেকে নেমে আসে পাকিস্তানি বর্বরতা। ১লা মার্চ থেকেই আমরা দেখি গুলি চলছে, কারফিউ ভাঙছে। ঢাকা শহরে আমরা ধরি, সেই হিসেবেও আমাদের মনে আনুমানিক তো কমপক্ষে ১০,০০০ হবে, বেশি হতে পারে। ২৫ মার্চ কাল রাতে রাত ১টার দিকে পাকিস্তানি সেনারা ট্যাঙ্ক আর সাজোয়া বহর নিয়ে যান বঙ্গবন্ধুর বাড়িতে। গ্রেপ্তার করা হয় তাকে। ইতিহাসবিদদের মতে ২৫ মার্চ কাল রাতে কেবল ঢাকাতেই হত্যা করা হয় ১০,০০০ নিরীহ মানুষকে। তবে স্বাধীনতার ৫০ বছর পার হলেও অপারেশন সার্চলাইটে কতজন শহীদ হয়েছিল তার সঠিক পরিসংখ্যান নেই কারো কাছে। ভয়াল সে রাতের স্বীকৃতি মেলেনি জাতিসংঘ সহ অন্য আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে। এ ব্যাপারে সরকারের কৌশলী ভূমিকা আশা করেন অধ্যাপক মুনতাসির মামুন। তো সঠিকভাবে যদি আমরা না জানি, আমরা যদি উপস্থাপন না করি, তাহলে তো আর আন্তর্জাতিক স্বীকৃতির ব্যাপারটা আসবে না। এর জন্য রাষ্ট্রের যে পৃষ্ঠপোষকতা দরকার সেটি আশানুরূপ নয়। ২৫ মার্চ কাল রাতে নারকীয় হত্যাযজ্ঞে মোটেও দমে যায়নি বীর বাঙালি, বরং দেশের বিভিন্ন প্রান্তে চলতে থাকে দীর্ঘমেয়াদী লড়াইয়ের প্রস্তুতি। বঙ্গবন্ধুর নির্দেশ মতো দুর্গ গড়ে ওঠে বাংলার ঘরে ঘরে। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা।
একাত্তরে গণহত্যার রাজনৈতিক স্বীকৃতি আদায়ে মুক্তিযুদ্ধের সকল দেশপ্রেমীকে ঐক্যবদ্ধ হতে বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি বলে যারা বড় বড় কথা বলেন, গণহত্যার স্বীকৃতি আদায়ে তারা একটা কথাও বলে না মন্তব্য করেন তিনি। 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের আলোচনা অনুষ্ঠানে ওবায়দুল কাদের আরও বলেন, বিশ্ব স্বীকৃত আদায় এজেন্ডা নিয়ে এগোতে হবে। যুদ্ধাপরাধের বিচার কাজের মতো গণহত্যার স্বীকৃতি আদায়েও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সক্ষম হয়েছেন। আলোচনায় দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, জিয়াউর রহমানের কারণে গণহত্যার বিশ্ব স্বীকৃতি আদায় সম্ভব হয়নি। স্বীকৃতি আদায়ের পাশাপাশি পাকিস্তানের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের কথা বলেন আওয়ামী লীগের এই নেতা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একতরফা ইতিহাস বিকৃত করে ভবিষ্যৎ প্রজন্মের কাছে ভ্রান্ত ধারণা তৈরি করতে চায় আওয়ামী লীগ। শুক্রবার দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাষ্ট্রীয়ভাবে যে সুবর্ণ জয়ন্তী পালন করা হচ্ছে তাতে মুক্তিযুদ্ধ নেই, আছে এক ব্যক্তির জন্মশতবার্ষিকী। পুরো আয়োজনে কোথাও যুদ্ধে অবদান রাখা বাকি কারো নাম নেই। 25 মার্চ কাল রাতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মির্জা ফখরুল বলেন, মুক্তিযুদ্ধের মূল চেতনা গণতন্ত্রই এখন নেই। 40 বছর ধরে গণতন্ত্রের জন্য লড়াই করা বেগম খালেদা জিয়াকে মিথ্যা অভিযোগে আটক করে রাখা হয়েছে। বিএনপির স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন জানান, স্বাধীনতা ও পরবর্তী 50 বছরের ইতিহাস সঠিকভাবে নতুন প্রজন্মের কাছে তুলে ধরবে বিএনপি বছরব্যাপী কর্মসূচি নিয়েছে। এর অংশ হিসেবে 27 মার্চ বেলা 2টায় চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র পরিদর্শন করে শ্রদ্ধা জানাবে বিএনপি প্রতিনিধি দল। রমজান সামনে রেখে অস্থিরতা চরমে নিত্যপণ্যের বাজার। ভরা মৌসুমেও বেড়ে চলেছে চালের দাম, ডালের দামও বাড়তি। সরকারের কঠোরতায় সয়াবিন তেলের দামে কিছুটা লাগাম পড়লেও অন্যান্য পণ্যের উচ্চ মূল্য যেন নজরেই পড়ছে না। বাজার পুরোপুরি সিন্ডিকেটের হাতে চলে গেছে বলে ক্ষুব্ধ ক্রেতারা। তবে বিক্রেতাদের দাবি, তেল, পেঁয়াজ সহ কিছু পণ্যের দাম কমে এসেছে। চৈত্রের দ্বিতীয় সপ্তাহে নতুন ধানের চাল বাজারে উঠলেই সচরাচর দাম কিছু কমে আসে। গত বছরও এ সময় দাম কিছুটা কমেছিল, এবার না কমে কেবল বাড়ছেই। মোটা চিকন সব চালের দরই কেজিতে 10 থেকে 15 টাকা বাড়তি। 500-700 টাকা বাইরে জায়গা, কিন্তু তারপর কোনো প্রতিকার নাই, কোনো ব্যবস্থা নাই। আর কেন বাড়ে এই জিনিসগুলো জানার, তথ্য জানার মতো কোনো ব্যবস্থা এই পর্যন্ত দেখি না। কারণ এখন চৈত্র মাস, 15 দিন বা 1 মাস পরে নতুন চাল আসবে, কিছুটা বাড়তে পারে, কিন্তু এখন তো অত্যাধিক বেশি। সরকারের হুমকি ধামকিতে তেলের দাম কিছুটা কমিয়েছে ব্যবসায়ীরা, কিন্তু গত বছরের এই সময়ের তুলনায় সয়াবিন তেলের দাম প্রায় দ্বিগুণ। রমজান সামনে রেখে নিত্যপণ্যের দাম আর বাড়বে না বলে আশ্বস্ত করেছেন দোকানিরা। গত সপ্তাহে যে রেট ছিল ছোলা, ডাউল, চাউল, ওগুলা ওইভাবেই আসছে। তেলের দাম যেরকম আপনার ওই এটা তদন্ত করার পরে তেলের দামটা কমায় দিচ্ছে। আগে যেটা ছিল 790 টাকা কিনা ছিল, এটা এখন 740 টাকা। ক্রেতারা বলছেন, গত 1 বছরে প্রায় সব পণ্যের দাম বেড়েছে 1.5 থেকে দ্বিগুণ, কিন্তু তাদের আয় বাড়েনি। নিত্যপণ্যের ঊর্ধ্বমূল্যের কারণে তাদের কেনাকাটায় কাটছাট করতে হচ্ছে। কোনোভাবে চলতে পারতেছেন, যেখানে মাছ কামড় সেখানে আলু ভর্তা দেখাচ্ছে। এটা হয় না ভাই, আমার যে আমি যে ইনকাম করি ওই টাকা দেওয়া হচ্ছে না। যেটা আমরা আগে 20 টাকা নিতাম, এখন দেখা যাচ্ছে সেটা আমরা 10 টাকা নিচ্ছি। অল্প খাচ্ছি, তারপরও বাঁচতে তো হবে। সরকারি ধরো দুর্বলতা, যারা পাইকারি আছে তারাই উঠায় আর তারাই নামায়। হ্যাঁ, এইটা কোন জায়গা? সারা পৃথিবীর মধ্যে ধরো মনে করে এরকম নাই। সবজির দাম বাড়লেও সরবরাহে কোনো কমতি নেই। কিছুদিনের মধ্যে শাকসবজির দাম ক্রেতাদের নাগালে আসার ইঙ্গিত দিচ্ছেন বিক্রেতারা। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদের দাবি, বর্তমান পরিস্থিতিতে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে। তা ভোক্তাদের নাগালে রাখতে নানা পদক্ষেপ নিয়েছে সরকার। চট্টগ্রাম নগরের এলজিইডি মিলনায়তনে উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় মন্ত্রী আরও বলেন, দ্রব্যমূল্য নিয়ে জনগণের মধ্যে স্বস্তি ফিরে আসায় বিএনপি ও কিছু বুদ্ধিজীবীর মধ্যে অস্বস্তি বেড়ে গেছে। সারা বিশ্ব বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির প্রশংসা করলেও বিএনপি ও কথিত বুদ্ধিজীবীরা তা মানতে পারছেন না। খালেদা জিয়া সহ বিএনপি নেতারা মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি তৈরি করায় গণহত্যার স্বীকৃতি পেতে দেরি হচ্ছে বলেও অভিযোগ করেন ডক্টর হাসান মাহমুদ। আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে বিএনপির এই সমস্ত বক্তব্য, খালেদা জিয়ার এই সমস্ত বক্তব্য, বিএনপির এই যুদ্ধ অপরাধীদের রক্ষা করার যে প্রচেষ্টা, এগুলো প্রতিবন্ধকতা। না হয় আমরা গণহত্যার স্বীকৃতি সহজে পেতাম।
স্বাধীনতার 50 বছর পরেও এই স্বাধীনতা বিরোধী অপশক্তি এখনো সক্রিয়। তারা দেশের উন্নয়নে তারা খুশি নয়। মফস্বল শহরের পাশাপাশি রাজধানীতেও টিসিবি কার্ডের দাবি সাধারণ মানুষের। সেই সাথে ভর্তুকি মূল্যে ট্রাক সেলে শৃঙ্খলা চায় তারা। তবে কার্ডের মাধ্যমে স্বজনপ্রীতির আশঙ্কায় অনেকেই। ওয়ার্ড কাউন্সিলররা বলছেন, সরকারি নিয়ম মেনেই টিসিবির পণ্য বিক্রিতে সহায়তা করছেন তারা। রাজধানীতে কার্ড ব্যবস্থাপনাকে জটিল বলছেন টিসিবির মুখপাত্র। মাছ গোস তলার নামলে খাইয়ে দেই না। কতদিন মাছ গোস খেলেন? আমার ছেলে পরে এই সময় একটা ইলিশ মাছ খাইতে চাইছিল। একবার এই বেলা ইলিশ মাছ খাইতে চাইছিল। মায়ের কাছে সন্তানের আবদার ছিল ইলিশ মাছ খাওয়ার। ঊর্ধ্বমূল্যের বাজারে সংসার চালানোই যেখানে দায়, সেখানে এমন আবদারের মূল্য চোখের পানি ছাড়া আর কি বা দেয়ার আছে 50 রাশেদা ইসলামের। মনে করেন না চাউলের দাম কমান নিলি বেশি ভালো, এরপর মনে করেন তেলের দাম, নুনের দাম, এরপর আমার মনে করেন পেঁয়াজ রসুন সব কিছুরই তো দাম, কোনটার সাথে কোনটা কমু কন। তার মতো অসংখ্য মানুষের যেখানে নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা, সেখানে ভর্তুকি মূল্যে টিসিবির ট্রাক সেল কিছুটা স্বস্তির। তবে বিপত্তি সেখানেও। ওয়ার্ড কাউন্সিলরের মাধ্যমে টিসিবির ট্রাক সেল ঢাকার বাইরে কার্ড সিস্টেম করা গেলেও সম্ভব হয়নি ঢাকায়। রাজধানীতে কার্ডের পক্ষে বিপক্ষে আছে নানা মত। কার্ড দিলে দেখা গেছে অনেক ভালো ভালো পাবলিক পাইতেছে কার্ড, যারা নিরহ মানুষ তারা পাইতেছে না। কার্ড নিলে বড় বড় ভিতরে বড় বড় প্রভাবশালী লোকরাই তাদের আত্মীয় স্বজনরাই নিয়ে যায়। আমরা কারো কাছে হাতও পাততে পারি না, যার কারণে আমরা একবেলা খেয়ে থাকি, একবার ডাল ভাত খাই। যদি একটা কার্ড দিত না, কার্ডটা লই দাঁড়াইলে আমরা পাই, আর নাইলে তো আমরা পাই না। টাকা দিয়ে তো কিনে নেই, হে এবার সিরিয়াল ধরে খাড়া থাকে। বেতন 10,000 টাকা, ঘর ভাড়া যদি 6,000 টাকা দেয়, 4,000 টাকা দিয়ে কি সংসার চলা সম্ভব? কাউন্সিলররা বলছেন, ভোগান্তি কমাতে বাড়াতে হবে ট্রাকে বরাদ্দের পরিমাণ। কার্ড সিস্টেমে প্রকৃতদের পণ্য না পাওয়ার শঙ্কাও রয়েছে। তো এখানে ভোটার হলে 48 মানুষ বাস করে 1.5 লাখ, তখন তো আমি বিতর্কিত হবো। 30,000 কার্ড তো আমার মনে হয় দিবেও না, আর আমরা দিতেও পারবো না। ভাসমান মানুষ বেশি হওয়ায় রাজধানীতে কার্ড ব্যবস্থার কার্যকারিতা নিয়ে সন্দিহান টিসিবির সংশ্লিষ্টরাও। সারা বাংলাদেশে কিন্তু আমরা ফ্যামিলি কার্ডের মাধ্যমে দিচ্ছি, ওইখানে কিন্তু এই ব্যবস্থাপনাটা থাকবে না। হয়তো ভবিষ্যতে টিসিবির ট্রাকের পণ্যটাও ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেওয়া হবে, এরকম হয়তো হতে পারে। আগামী 31 মার্চ পর্যন্ত প্রথম পর্বে 1 কোটি উপকারভোগী পরিবারের কাছে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করবে টিসিবি। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। ট্রাক চাপায় নরসিংদীর রায়পুরায় সিএনজি অটোরিকশা চালক সহ 4 জন এবং দিনাজপুরে 2 জন নিহত হয়েছেন। এছাড়া সড়ক দুর্ঘটনায় নাটোর ও গাজীপুরে প্রাণ গেছে আরও 2 জনের। শুক্রবার সকালে নরসিংদীর আমিরগঞ্জের করিমগঞ্জ সিএনজি পাম্পের সামনে ট্রাক চাপা দেয় একটি সিএনজি অটোরিকশাকে। এতে ঘটনাস্থলে মারা যান 4 জন, আহত হন 1 জন। দুর্ঘটনার পর পালিয়ে গেছে ট্রাক চালক। এদিকে দিনাজপুর ফুলবাড়ি মহাসড়কে রাজার রামপুরে ইট ভর্তি একটি ট্রাক নওগাঁগামী আলু বোঝাই একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে নিহত হন ইট বোঝাই ট্রাকের চালক ও হেলপার। আহত হয়েছে আলু ট্রাকের হেলপার। অন্যদিকে নাটোরের গুরুদাসপুরে খোয়ারপাড়ায় মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় নিহত হয়েছে যুবক শাকিল হোসেন। এছাড়া সড়ক দুর্ঘটনায় গাজীপুরে প্রাণ গেছে আরও 1 জনের। গেল একদিনে করোনায় দেশে কারো মৃত্যু হয়নি। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। দেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 29,118 জন। 9,932টি নমুনা পরীক্ষায় 102 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্তের মোট সংখ্যা 19,51,174 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,268 জন। মোট সুস্থ 18,76,148। 24 ঘন্টায় শনাক্তের হার 1.03, সুস্থ 96.15। জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, বর্তমান সরকারের আমলে কেউ নিরাপদ নয়। সকালে রাজশাহী জেলা মহিলা দলের কর্মী সমাবেশের উদ্বোধন করে তিনি একথা বলেন। আফরোজা আব্বাস আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে গণতন্ত্র হত্যা করে মানুষের ভোটাধিকার কেড়ে নেয়। আগামী দিনের আন্দোলন সংগ্রামে মহিলা দলের নেতাকর্মীদের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে জেলে রেখে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বাইরে রেখে কোনো নির্বাচন হতে দেয়া হবে না। মহানগর ও জেলা বিএনপি এবং মহিলা দলের বিভিন্ন স্তরের নেতারা এতে বক্তব্য রাখেন। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা টিপু হত্যায় অজ্ঞাতদের বিরুদ্ধে স্ত্রী ডলির মামলা, পেছনে কার হাত খতিয়ে দেখতে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
ইউক্রেন সুরক্ষায় জাতিসংঘে বাংলাদেশ সহ 140টি দেশের ভোট, মানবিক বিবেচনায় এই সমর্থন, বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন। পাক সেনাদের হত্যাযজ্ঞের কাল রাত আজ গণহত্যার বিশ্ব স্বীকৃতিও আনবেন প্রধানমন্ত্রী, বলেছেন কাদের। ইতিহাস বিকৃত করেই যাচ্ছে সরকার, অভিযোগ ফখরুলের। রমজান সামনে রেখে বাজারে চরম অস্থিরতা, বিভিন্ন দেশের চেয়ে বাংলাদেশে নিত্যপণ্যের দাম এখনো সহনীয়, দাবি তথ্যমন্ত্রীর। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।